আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২১। লিখেছেন ফাবিহা মম। মাহাদির চালাকিটা ধরতে পারল না মাহাতিম। ছাদের দরজা দিয়ে ঢোকার পর পিছু ফিরেও দেখল না। মাহাদি যে ছাদের দরজা লাগিয়ে পিছন থেকে পালিয়ে গিয়েছে সেটাও বুঝতে পারল না। মাহাতিমের উথাল পাথাল মন শুধু মেহনুরকে নিয়ে চিন্তিত ছিল। আশেপাশের পরিস্থিতির উপর নজর ছিল না তার। দোকানে যখন শুনতে পেল মেহনুর অপ্রকৃত অবস্থায় কাঁদছে, তখন মন ও মস্তিষ্ক তীব্র উত্তেজনায় ফেটে পড়ল। কি থেকে কি হলো সেটা নিয়ে বিন্দুমাত্র ভাবতে পারল না মাহাতিম। সবকিছু ছেড়ে ছুড়ে ওভাবেই ফেলে দৌড় লাগালো ছাদের দিকে। সিঁড়ির প্রতিটি ধাপে হুলস্থুল ভঙ্গিতে পা ফেলে এক দৌড়ে যখন মেহনুর রুমে ঢুকলো, তখন নিঃশ্বাসের টানে হাঁপাতে থাকা মাহাতিম দরজার প্রবেশ দ্বারে থম মেরে দাঁড়িয়ে গেল। ভেতরে ঢোকার জন্য বাড়িয়ে দেওয়া পাটা আর যেন এগোতে পারল না। তৎক্ষণাৎ অচল হয়ে থেমে গেল পাটা। ঠোঁট খুলে অনবরত নিঃশ্বাস ছাড়ছিল মাহাতিম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছিল তাতে ভেতরের অবস্থা কাহিল হয়ে দিচ্ছিল। তখন হাত দুটো মুঠোবন্দি করে নিজেকে নিয়ন্ত্রণের সীমায় আবদ্ধ রাখার প্রতিজ্ঞায় ছিল। বুকের হৃৎপিণ্ডটা এতক্ষণ দৌড়ের জন্য ধপাস ধরাস করছিল, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে তাতে তাকিয়ে থাকার দিব্যি নেই। মাহাতিম তৎক্ষণাৎ নিজের দৃষ্টি দুটো ফ্লোরে নামিয়ে ফেলল। বাইরে থেকে আসা আলোর রুমটা তখন উজ্জ্বল ছিল। জানালাগুলো খোলা থাকার জন্য শো শো করে বাতাস প্রবেশ করছে এখন। সিলিং ফ্যানটা মৃদু রেগুলেটর পেয়ে বেশ অল্প গতিতে ঘুরছে। দমকা হাওয়ার জন্য রুমের পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে আছে। মাহাতিম তখনও স্বাভাবিক হতে পারছিল না। একটু আগে মাহাদির কাছে যে ঘটনা শুনল তার সাথে এই দৃশ্য কোনোভাবে খাপ খাওয়া যায় না। বিছানার উপর হয়ে শুয়ে আছে মেহনুর। গায়ের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গাঢ় বেগুনি শাড়ি। কোনোই অবধি ঢেকে থাকা ব্লাউজটা আজ যেন অপ্রস্তুত দেখা যাচ্ছে। অজান্তেই সেটা ফর্সা পিঠের উন্মুক্ত করে মাহাতিমের বুকে এফোড় এফোড় করে দিচ্ছে। পিঠের উপর থেকে লম্বা আঁচলটা সরে বিছানায় ঢাল বেয়ে নিচে পড়ে আছে। দীর্ঘ কেশগুলো বেনিমুক্ত হয়ে এলোমেলো অবস্থায় আঁচলের সাথে ফ্লোরে স্থান দিয়েছে। ঘুমন্ত মেহনুরের উপন্যাসের পাতায় মশগুল ছিল। সেই মশগুলের রেশ কখন যে দীর্ঘ হলে টের পায়নি। ফাল্গুনী মুখোপাধ্যায়ের শ্যামমোচন বইটা বেখেয়ালি ভঙ্গিতে খোলা পড়ে আছে। নিদ্রা মোড়ে ডুবে আছে ছোট্ট দেহের মানুষটা, যার মুখটা বাইরের আলোয় নীলাভ হয়ে আছে এখন। ঠোঁট দুটো লালচে রংটা আশেপাশের মানুষকে কতখানি নাজুক করে দিচ্ছে সেই হিসেবে অসঙ্গত। মাহাতিম কিছুক্ষণ স্থির রইল ঠিকই, কিন্তু পরক্ষণে নিজেকে সংযত করে জোরে দুটো নিঃশ্বাস ছাড়ল। চোখ দুটো উপরে তুলতে তুলতে মুষ্টিবদ্ধ হাত দুটো স্বাভাবিক করতে থাকলো। মেহনুরের দিকে দৃষ্টি স্থির রেখে ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলো। বিছানার দিকে যেতে নিকটগামী হচ্ছিল, তখনই বেসামাল হচ্ছিল ওর দেহ মন। মেহনুরের খুব কাছাকাছি যাওয়ার ইচ্ছেটা আজ দারুণভাবে ফলাতে পারত মাহাতিম, কিন্তু সেই ইচ্ছা ধুলোর উড়িয়ে মেহনুরের পাশে গিয়ে বসলো। ঘুমন্ত মুখটাকে একটুখানি ছুঁয়ে দেবার চেষ্টায় ডান হাতটা বাড়িয়ে দিল। সেই তেজটাকে সাঙ্গ করে মেহনুরের কোমল গালটা আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে দিতে থাকলো মাহাতিম। মলিন দৃষ্টিতে নিজের যন্ত্রণাগুলো ক্ষুদ্র করে গোটাতে থাকলো। মনের অদৃশ্য বাক্সে সকল আক্ষেপ জমা রেখে মেহনুরকে গাঢ় দৃষ্টিতে দেখতে থাকলো। ঘুমের ঘরে লালচে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে মেহনুরের। চোখের পল্লব জোড়াও ফোপানোর ভঙ্গিতে নড়ে চড়ে উঠছে। অধর যুগলের কাঁপুনি দেখে বুকের কোথাও চিরচির করে বিঁধছে মাহাতিমের। সেখান থেকে কোনোভাবেই দৃষ্টি সরানো যাচ্ছে না। চুম্বকের মতো আকৃষ্ট করা ওষ্ঠ দুটিকে ছুঁয়ে দেওয়ার জন্য মন আকুলি বিকুলি করছে, উৎকণ্ঠায় ভুগছে, ছটফট করছে তীব্রভাবে। মাহাতিম নিজের বেকুল ইচ্ছাটা দমিয়ে রেখে মেহনুরের গাল থেকে হাত সরাতে লাগলো। আঙ্গুলগুলো গাল ছুঁতে ছুঁতে কম্পিত ওষ্ঠের উপর রাখলো। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওষ্ঠ দুটি আলতো স্পর্শে ছুঁয়ে দিল মাহাতিম। বৃদ্ধাঙ্গুলটা নীরবে সরিয়ে নিতে বাকি চারটে আঙ্গুল দিয়ে মেহনুরের অধর জোড়ায় আলতো চাপ দিল। সেই চাপের স্থায়িত্ব বেশিক্ষণ রাখল না, কয়েক মুহূর্তের ভেতরই সরিয়ে নিল।
লালচে ঠোঁটের উষ্ণতাটুকু পেতে নিজের ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো মাহাতিম। অজানা প্রাপ্তিতে, চাপা গ্লানিতে, অদ্ভুত শান্তিতে চোখ বন্ধ করে ফেলল সে। মেহিনুরের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত চোখের পলকে স্মৃতিচরণ করে ফেলল। চোখ করা অবস্থায় মুচকি হাসিতে হেসে দিল মাহাতিম। ধীরে ধীরে ঠোঁট থেকে হাত নামিয়ে নিল। দমকা হাওয়া খসখস করে বইয়ের পৃষ্ঠা উঠছে। বাতাসের তেজ বেড়ে যেতে হুড়হুড় করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে। মাহাতিম বইটা নিঃশব্দে বন্ধ করে ফেলল। সেখান থেকে তুলে নিয়ে পাশের টেবিলে রেখে দিল। রুমের কোনায় থাকা আলমারির দিকে নজরে পড়ল তার। চুপচাপ আলমারির কাছে গিয়ে দুই দ্বার খুলল। ঘ্যাচ করে শব্দ হতেই দ্বার দুটো খুলে গেল, কিন্তু শব্দের শুকনো আওয়াজে নড়েচড়ে উঠল মেহিনুর। ঘুমের মধ্যে উপর অবস্থা থেকে বাঁকাত হয়ে শুল। মাহাতিম এক পলকের জন্য পিছু ফিরে মেহিনুরের অবস্থা পর্যবেক্ষণ করল। মেহিনুর জেগে গেল কিনা সেটাই যেন সজাগ দৃষ্টিতে দেখছে। না, মেহিনুর উঠেনি, কিছু টেরও পায়নি। মাহাতিম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কম্বল বের করলো। আলমারির দুই দ্বার আগের চেয়েও কম শব্দ করে বন্ধ করলো। মেহিনুরকে কম্বলে ঢেকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু নিচে যেতে পারল না মাহাতিম। ছাদের দরজা বাইরে থেকে আটকানো দেখে প্রচুর অবাক হলো। দরজার কয়েকবার ব্যর্থ চেষ্টা চালিয়ে পুনরায় মেহিনুর রুমে ফিরল। মেহিনুরের বিছানায় যতটুকু জায়গা ছিল তাতেই মাহাতিম গুটিসুটি পাকিয়ে কম্বল টেনে শুয়ে পড়ল। মাঝখানে দূরত্ব থাকলেও সেটা অবশ্য বিশাল দূরত্ব না। মেহিনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমালেও মাহাতিম ওর দিকে মুখ করে ঘুমালো। মেহিনুর তখনও ঘুমে বিভোর ছিল। মাহাতিমের সাথে চালাকি করে নিজেকে সম্রাট সম্রাট লাগছে মাহাদির। বড় ভাইকে টেক্কা দেওয়ার কোনো চারটিখানি কথা না। তার উপর ভাই যদি নিরাপত্তা কর্মীর সদস্য হয় তাহলে তো হিংস্র বাঘের সাথে লড়াই বলা চলে। এইসব নিয়ে ভাবতে ভাবতে নিজের প্রতি গর্ববোধ করছে মাহাদি। এদিকে মাহাদির রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সিয়াম। মাহাদির অমর বিজয় স্টাইল হাসতে দেখে তৎক্ষণাৎ হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি মাহাদির কাছে থেকে আড়াল হওয়ার জন্য দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাতে থাকলো। মাহাদি কেন হিহি করে হাসছে সেটাই এখন বিস্ময়ের ব্যাপার। ওর মতো ছোটকা পোলাপান না জানি কি করে এসেছে কে জানে। সিয়াম এটাই তখন ধরার জন্য চটজলদি রুমে ঢুকে গেল। হাত দুটো বুকের কাছে ভাঁজ করে সরু দৃষ্টিতে বলতে লাগলো, নতুন করে কি করেছিস বলে ফেল পাগলা। যদি এবার ধরা খাস মাহাতিম তোর পিঠের চামড়া তুলে শুটকি বানাবে। সিয়ামের কথা শুনে মাহাদি গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতক্ষণ যেই হাসিটা ঠোঁটে লেগেছিল সেটা গাম্ভীর্যের আড়ালে ঢেকে গেল। সিয়ামের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি দোষ করেছি? তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? মাহাদির কথায় চোখ দুটো আরো ছোট করলো সিয়াম। হাত দুটো স্বাভাবিক করে মাহাদির দিকে এগিয়ে গেল। মাহাদি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল, কিন্তু সিয়ামের জন্য সেটা সম্ভব হলো না। মাথায় সজোরে একখানা চারটি খেয়ে অমনি ধরাসখানি হলো মাহাদি। তখনই পেটের কথাগুলো সিয়ামের কাছে গড়গড় করে উগড়ে দিল। সিয়াম ভাইয়া, তোমার মারগুলো খুব লাগে, দয়া করে আর মেরো না। আমি তো কিছুই করিনি। কাল ভাইয়া চলে যাচ্ছে, এদিকে আমার বউ ভাইয়ার শোকে শোকে সন্ধ্যার দিকে খুব কাঁদছিল। এমনিই জানো আমার এসব ভালো লাগে না, এই জন্য ভাইয়াকে ছাদে আটকে দিয়েছি। 4 রাউন্ড গেম খেলেই দরজা আবার খুলে দিয়ে আসবো। সিয়াম কথাগুলো শোনার পর বিশাল বড় হাঁ করে তাকালো। পক্ষীকোটরও বড় বড় করলো। পিট পিট করে চোখের পাতা ঝাপটাতে লাগলো। আকস্মিকের মতো কিছুক্ষণ চেয়ে থাকতেই বিড়বিড় করে বলতে লাগলো, তুই সত্যি এই কাজ করেছিস? মাহাদি দ্রুত মাথাটার উপর নিচ দোলাতে লাগলো। কথাটা হ্যাঁ সূচকের বোঝানোর পর সিয়ামের মুখে চোখে এমনই অবস্থা দেখা গেল যেন খুশির ফোয়ারের উপচে উপচে পড়ছে। সিয়াম চওড়া একটা হাসি মাহাদির কানটা গর্বিত সূচকে চাপড়ে বলল, ওয়েল ডান শয়তানের হাড্ডি, যা কাজ করেছিস না, আহা তোকে তো চুমিয়ে চুমিয়ে লাল লুপটো বানাতে মন চাচ্ছে। আয় বাবু আয়, তাড়াতাড়ি বুকে আয়, তোকে একটু আদর করি, আয়। সিয়ামের অবস্থা দেখে ভ্যাবাচাকা হয়ে গেছে মাহাদি। সিয়াম বারবার মাহাদিকে কাছে টানাটানি করছে। ঠোঁট দুটো চুমু স্টাইলে উঁচিয়ে উঁচিয়ে হাবিজাবি প্রলাপ করছে আর বকছে।
মাহাদির চোখ মুখ বিরক্তিতে ডুবিয়ে সিয়ামের দিকে এক ধাক্কা মারলো। আকস্মিক ধাক্কা খেয়ে সিয়াম একটু পিছিয়ে গেলে অমনি হুড়মুড় করে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড়ে লাগালো মাহাদি। দরজার বাইরে যেই পালাতে নেবে অমনি মাথা পিছু ঘুরিয়ে কাটকাট ভঙ্গিতে বলল, ভাইয়া যে ছাদে আছে এ ব্যাপারে যেন কেউ না জানে। মা যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে। নীতু আপুকে চাইলে বলতে পারো, কিন্তু ফারিনকে ভুলেও বলতে যাবে না। কথাটুকু শেষ করে ছুট লাগালো মাহাদি। বিছানায় পড়ে থাকা সিয়াম মাহাদির অবস্থা দেখে আনমনেই হাসতে লাগলো। হাসতে হাসতে খোলা জানালার বাইরে তাকালো সিয়াম। রাতের আকাশটার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট থেকে হাসি সরে যেতে থাকলো। আগামীকাল থেকে দুটো বন্ধু একই যন্ত্রণা অনুভব করবে, একই ব্যথায় জর্জরিত হতে থাকবে দিনের পর দিন। প্রিয়তমাকে ধরে রাখার ব্যথায় দগ্ধ হবে হৃদয়, অসহ্য যন্ত্রণা কাতরাবে মনের প্রতিটি স্তর। সৌভিক তো এতদিন সহ্য সীমায় আটকে ছিল। মাহাতিন কি করবে সেটা তো আগে ভাগে বলা যায় না, কখনই না। তিল তিল করে এগিয়ে যাচ্ছে সময়, গভীর হচ্ছে তত রাতের প্রহর। দূর থেকে ভেসে আসছে শহরের কুকুরের ডাক, মাঝে মাঝে শোনা যাচ্ছে ট্রাকের শ্রুতিহীন হর্নের আওয়াজ। মাথার উপর ঘূর্ণায়মান ফ্যানটা বেশ ভালোই বাতাসে ছড়াচ্ছে। সেই বাতাসের জোরে হিম হয়েছে মেহিনুরের দেহ। শীতের প্রভাব কাটা দিয়ে উঠছে শরীরের পশম স্তর। মেহিনুর হালকার মতন জেগে উঠলে কম্বলটা থুতনি পর্যন্ত টেনে নিল। পা দুটো গুটিসুটি পাকিয়ে ঠিক করে শুতে হঠাৎ সদ্বিদ ফিরে পাওয়ার মতো চমকে উঠল মেহিনুর। অমনি গায়ের কম্বলটা সরিয়ে শোয়া থেকে তড়িঘড়ি করে উঠতে নিলে, কিন্তু যেই মুখটা ডানে ফিরালো ঠিক তখনই মেহিনুরের ওঠাটা থেমে গেল সহসা। দু হাতে কনুই দুটোকে ভর দিয়ে আধশোয়া ভঙ্গিতে তাকিয়ে আছে মেহিনুর। ডান পাশে যে ব্যক্তিকে শুয়ে আছে তাকে দেখে গায়ের চামড়া এখন শীত ছাড়াই কাটা দিচ্ছে। মেহিনুর প্রথমে চিন্তা করলো হয়তো সে ভুলভাল দেখছে, কিন্তু যখনই মাহাতিমের দিকে হাত বাড়িয়ে মোটা পেশির বাহুটা ছুঁলো তখনই নিশ্চিত হলো এটা মাহাতিমই। মেহিনুর কিছুক্ষণ নির্বাক চাহনিতে তাকিয়ে থেকে পুনরায় বালিশে মাথা রেখে শুলো। মাহাতিমের ঘুমন্ত মুখটায় দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহিনুর। গালটা হাতের তালুতে রেখে ঘুমিয়ে আছে মাহাতিম, অন্য হাতটা বিছানার উপর রেখে দিয়েছে সে। মেহিনুর ঘুমন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলো ঠিকই, মাহাতিমকে নিয়ে কোনো অভিব্যক্তি সে প্রকাশ করলো না। যেভাবে শুয়েছিল ঠিক সেভাবে মাহাতিমের দিকে পিঠ দিয়ে ঘুমালো মেহিনুর। চোখ দুটো বন্ধ করার অনেক চেষ্টা করলেও মাহাতিমের উষ্ণতার জন্য বেচৈন অনুভব করছিল। ওই হাতটা যখন দেহের উপর থাকে পেছন থেকে আঁকড়ে ধরে শক্তভাবে আগলে রাখে, পরম উষ্ণতায় খুলসের মতো আবদ্ধ করে দেয়। বুকের উষ্ণতা দিয়ে বুঝিয়ে দেয় আমি তোমার সাথেই আছি। তখন মেহিনুর নিজেকে কতটা নিরাপদ অনুভব করে সেই অনুভূতি ব্যক্ত করা অসম্ভব ব্যাপার। মাহাতিম ঘুমের মধ্যে ঠিকই তলিয়েছিল, টের পায়নি মেহিনুর যে একটুখানি উষ্ণতার জন্য আবারও তার কাছে ঘেঁষছে। মেহিনুর নিজের ঠোঁটটা দাঁতে চেপে এক ধাপ পেছনের দিকে পিছিয়ে গেল। মাহাতিমের হাতটা বিছানা থেকে উপরে তুলে ওর বুকটার সাথে সন্তপর্ণে পিঠ মিলিয়ে দিল। শূন্যে ধরে রাখা মাহাতিমের হাতটা নিজের দেহের উপর নামাতে লাগলো মেহিনুর। এবার হাতটার জায়গায় পরিবর্তন করে পেটের উপর নামাতে থাকলো। ভারী হাতটার ওজন পেটের উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলো। বড় একটা ঢোক গিলে মাহাতিমের হাতটার উপর নিজের হাত রেখে দিল মেহিনুর। সে যে চলে যাচ্ছে বহুদিনের জন্যই ছেড়ে যাচ্ছে। কবে আসবে কখন ফিরবে কিচ্ছু বলেনি মানুষটা। কিভাবে আত্মার সাথে জুড়ে গেল সবকিছু, কিভাবে তার জন্য একটু একটু করে কষ্ট অনুভব হচ্ছে মেহিনুর এত সব প্রশ্নের উত্তর কিছুতেই জানে না। নরম বিছানায় গোল হয়ে বসে আছে সবাই। রাত তখন 3:20 বাজে। নীতির মুখটা অমাবস্যা রাতের মতো কালো হয়ে আছে। বাকিদের অবস্থাও এক। মাহাদি ঢুলতে ঢুলতে নীতির কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, অথচ বাকিদের চোখে ঘুম নেই। একটু আগে যে লোমহর্ষক খবরটা পেয়েছে তাতে হুঁশ জ্ঞান বিগড়ে আছে সবার। আগামীকাল কেমন ঝড় আসতে চলেছে কেউ ধারণা করতে পারছে না। প্রীতি কোনোভাবে স্থির হতে পারছে না, অস্থির ভঙ্গিতে বারবার হাতের তালু হাত ঘষছে। নীতির সামার ভ্যাকেশন শেষ হয়েছে 4 দিন আগে, কিন্তু সেটা গোপন রাখছিল নীতি।
আজই মেইল খবর এসেছে দ্রুত কান্ট্রিতে ফিরে যাওয়ার জন্য। নীতি যে ক্যাম্পাসের আন্ডারে পড়াশোনা করছে সেখানে হুট করে প্রোগ্রাম দিয়ে ফেলেছে, যে প্রোগ্রামে অ্যাটেন্ড করা খুব জরুরি। নীতি না পারতে কাল দুপুরের দুটো টিকিট কেটে ফেলেছে, যেখানে একসঙ্গে দুবুনি ফিরে যেতে বাধ্য। যদি কোনো কারণে ভিসা জটিলতা পড়তে হয় তাহলে আর রক্ষে নেই। এদিকে মাহাতিমের ফুপুও মেয়েদের ফেরা নিয়ে টেনশনে পড়ে গিয়েছেন। প্রোগ্রাম অ্যাটেন্ড করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনিও জানেন। এর মধ্যে সবচেয়ে বীভৎস যে খবরটা এসেছে সেটার জন্যই মূলত ঘুম হারাম অবস্থায় চলছে। সৌভিক অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল। নিজের ডার্ক সার্কেলের চোখ দুটো অ্যালার্জির জন্য কসলাতে কসলাতে বলল, মাহাতিমকে আগে ঠিকঠাক মতো বিদায় করা দরকার। মাহাতিম আগে কাজ ফিরুক, আপাতত সবকিছু সিচুয়েশনের উপর ছেড়ে দে। তোরা বেশি ভাবিস না, ভাবির দিকে খেয়াল রাখার জন্য কেউ না কেউ ঠিকই প্রেজেন্ট থাকবে, টেনশন নিস না। সৌভিক শেষ করলে চোখ দুটো তখনও কসলাচ্ছিল। ওর অবস্থা দেখে পাশ থেকে ফারিন বলে উঠল, চোখ কচলিও না ভাইয়া, চোখ প্রচুর ব্যথা করবে, অলরেডি খুব লাল হয়ে গেছে, আর কচলিও না। সৌভিক কয়েক সেকেন্ডের জন্য ফারিনের দিকে তাকালো। ফারিন না সূচকে মাথা নাড়িয়ে বারণ করার ইশারা দিচ্ছিল। এদিকে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে তো বলে উঠল, শালার একটা কাহিনী ফিনিশ মারলে আরেকটা কাহিনী টপকায়া পড়ে। তোরা আমারে বল, এই মুহূর্তে এই বান্দি শরীরে আহনের দরকার আছে? হুদাই তো মুখটা খারাপ হয় না? এইসব বেয়াদব সালের কারবার দেখলে মুখটা আরো নষ্ট হয়। আমারে আর ভালো হইতে দিল না। তৌফের বিশ্রী ভাষা শুনে সবাই বিরক্তিতে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলার অবস্থায় ছিল না কেউ। মাহাদি যদি জেগে থাকতো তাহলে মিনিবাগের মতো হামলে ধরতো ঠিকই। এইটাকে মাহাতিমের জুনিয়র কপি বলা যায়। তেরা তেরার কথা বললে ডিরেক্ট অ্যাকশন। সামিক সবার নীরবতাকে ছিন্ন করে বেখেয়ালি সুরে বলতে লাগলো, তো ভাই প্লিজ ব্রাদার, তুমি এখন মুখ খারাপ করো না। সবার মাথায় এলোমেলো হয়ে আছে, কি করলে সবকিছু ঠিক হবে কেউ জানি না। তুমি জাস্ট প্রে করো ওই মামি যেন ভাবির জীবনে কিছু না করে। ভাবি যে হাজারটা উষ্টা খেলেও অভিযোগ করবে না, এটার সুযোগই মামি লুফে লুফে খাবে। মাহাতিম ভাই না থাকলে কি অঘটন ঘটবে তোমরা সবাই এই বিষয়ে কম বেশি জানো। শেফালির মতো ধুরন্ধর মহিলাকে টেকেল দেওয়ার জন্য মাহাতিম ভাই জোশ খেলা দিয়েছে, কিন্তু এখন পুরো ম্যাটারটাই আলাদা। শামেকের কথা সায় জানাতে গিয়ে আবার মুখ খারাপ করলো তৌফ। এবারের ভাষাটা নর্দমার মতো জঘন্য করে বিশ্রী ভঙ্গিতেই বলল, স্কুল কলেজের বাথরুম দেখছস না? ওইসব বাথরুমে স্পেশাল কিছু কমোড থাকে জানোস তো? ওই বাথরুমের সুঘ্রাণ এতই ভালো, পাবলিক 10 মাইল দূরে থাকলেও নাক টিপা হাতে। এইসব বাথরুমে এগুলোরে ঢুকাইয়া টানা 1 মাস আটকাইয়া রাখতে মন চাইতেছে। বিশ্বাস কর, সবগুলো জন্মের শিক্ষা পাইব। জাগর কারেন্ট বেশি, এগোর কারেন্ট এমনি ছুটানো দরকার। তৌফের প্রতি বাজেভাবে খেপে গেল প্রীতি, কিন্তু নীতির বাধা পেয়ে আর যেন এগুলো না। সবাই একসঙ্গে সশব্দে নিঃশ্বাস ছাড়লে ভুতুরে পরিবেশের মতো অনুভব হলো। তখন নীরবতা আঁকড়ে ধরল কঠিনভাবে। পূর্ব আকাশে দেখা যাচ্ছে দগদগে অরুণ পিণ্ড, কিচিরমিচির আওয়াজে মুখর পরিবেশ। ভোরের খোলস ছেড়ে অরুণ আলোয় পরিণত হয়েছে আকাশের রূপ। শহরের কোলাহল কিছুটা হ্রাস পেলেও পাখির ডাকে ডাকে মনোরম লাগছে এখন। মেহিনুর আড়মোড়া ভেঙে চোখের পল্লব খুলে তাকালো। গা থেকে কম্বল সরিয়ে হাত দুটো টানা দিয়ে নিল। বড় একটা হাই ছাড়তে ছাড়তে হঠাৎ চৈতন্য পাওয়ার জন্য হরবড় করে উঠে বসলো সে। আশেপাশে চতুর্দিকে মাহাতিমকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। মেহিনুর পাগলের মতো উন্মুখ হয়ে মাথায় খোপা পাকাতে থাকলো। শাড়িটা ঠিক করে মুখটা কোনো মতো ধুয়ে তাড়াতাড়ি নিচে নামতে লাগলো। সিঁড়ি দিয়ে নিচে নামলো ঠিকই, কিন্তু বাড়িতে কাউকে খুঁজে পেল না। এদিক ওদিক সব দিকে তাকিয়ে দেখলো মেহিনুর, কেউ আশেপাশে ছিল না। মেহিনুর উন্মাদের মতো এই রুম থেকে ওই রুম দেখতে থাকলে হঠাৎ পেছন থেকে একটা চাকর কৌতূহল থমকে দাঁড়ালো। মেহিনুরকে দেখে বিষয়টা বুঝতে পেরে নিজ থেকেই বলে উঠল, দিদিমণি, আপনি কি মাহাতিম বাবাকে খুঁজছেন? মেহিনুর অনবরত হাঁপাতে হাঁপাতে পিছু ফিরে তাকালো। ঠোঁট খুলে হাঁপানের মতো নিঃশ্বাস ছাড়তেই পাগলের মতো হ্যাঁ সূচক মাথা ঝাঁকাতে থাকলো।
বয়োবৃদ্ধ ষাটোর্ধ্ব চাকর সিরাজ মেহিনুরের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বলল, দিদিমণি, বাবা যে গাড়িতে চলল, গাড়ি ছেড়েছে কিনা। বৃদ্ধ লোক কথাটা শেষ করার সুযোগ পেল না। মেহিনুরের জোরালো পদক্ষেপের গতিতে সেখানেই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। মেহিনুর কখনো শাড়ি পরা অবস্থায় দৌড়ানি, আজ যে দৌড়াতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে। মেহিনুর তবুও প্রাণপণে দৌড় লাগিয়ে বিশাল ড্রয়িং রুমটা পার করার চিন্তায় ছিল। কিন্তু তখনই সশব্দে বাইরে হাওয়াটা গরম হয়ে উঠল। গাড়ির দরজাগুলো ঠাস ঠাস করে আটকানোর আওয়াজ হচ্ছিল। মুহূর্তের ভেতর দুটো হর্ন বাজতে সবচেয়ে ভয়াবহ শব্দ হিসেবে আওয়াজ হলো গাড়ি ছেড়ে যাওয়ার শব্দটা। গাড়ি ছাড়ার শব্দ হতেই সদর দরজা ধরে দাঁড়িয়ে পড়ল মেহিনুর। চোখের সামনে যে দৃশ্যগুলো দেখতে পেল তাতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর। দৌড়ের জন্য একটুও স্বাভাবিক হতে পারছে না সে। বুকের হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে গলায় বসে আছে। বারবার ঢোক গেলেও খসখসে গলাটা সিক্ত করতে পারছে না। নিঃশ্বাসের টানে বারবার বুক ফুলিয়ে হাঁপাচ্ছে। আরো জোর খাটিয়ে দৌড়ানো দরকার মাহাতিমকে আটকানোর জন্য। শেষ শক্তিটুকু খরচ করতে কুণ্ঠিত নয় মেহিনুর, কিন্তু এতখানি দৌড়ে এসে গলাটা নিঃশ্বাসের টানে ছিঁড়ে যাচ্ছে যেন। টিপ টিপ করে কাঁপছে বুকটা। শরীরটা এমন বিম্ব শক্তিশূন্য লাগছে, তাতে মনে হচ্ছে জ্বর থেকে কেবল উঠেছে মেহিনুর। কাঠের আবির্জাত দরজায় হাত রেখে ফ্লোরের দিকে মাথা নোয়ালো মেহিনুর। মুখ হা করে জোরে জোরে শ্বাসকার্য চালাতেই শাড়ির কুচিগুলোর অবস্থা এলোমেলো দেখতে পেল। পায়ের কাছে কুচিগুলো খানিকটা নিচে নেমে গেছে। এক পা এগোতে গেলেই উষ্টা খাওয়ার সম্ভাবনা আছে। মেহিনুর জোরে জোরে দম নিতেই দরজা থেকে হাতটা ধীরে সুস্থে নামিয়ে ফেলল। উষ্টার হাত থেকে বাঁচার জন্য কুচিগুলো উঁচু করে ধরল। বড় বড় দুটো গভীর নিঃশ্বাস নিতে সামনের দিকে তাকালো মেহিনুর। অমনি নিঃশ্বাসটা ছাড়ার সুযোগ হলো না। স্থির দৃষ্টিতে থমকে গেল মেহিনুর। এতক্ষণ যে ঝড়টা টের পায়নি, হঠাৎ সেটা এমনভাবে গ্রাস করলো, তখন আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারল না মেহিনুর। চোখ দুটো টলমল করে উঠল ওর। তীব্র জোয়ারের মতো উথাল পাথাল হয়ে গাল জুড়ে অটল গড়াতে লাগলো। হেডকোয়ার্টারের থেকে আসা চকচক সাদা গাড়িটা চলে যাচ্ছে। বেগতির স্পিডে এগিয়ে যাচ্ছে বাড়ির মেইন গেটের দিকে। তীব্র ক্ষোভে তাকিয়ে মেহিনুর ভেবেছিল এক বিন্দু কাঁদবে না। নিজের মনকে বারবার বুঝ দিচ্ছিল, এরকম নিষ্ঠুর ব্যক্তির জন্য কষ্ট পাওয়া যাবে না। গাড়িটা যখন মেইন গেটের বাইরে চলে গেল, যেতেই বায়ে বাগ নিয়ে হারিয়ে গেল, তখনই দুপাটি দাঁত শক্ত করে ডুকরে কেঁদে উঠল মেহিনুর। ফিসফিস আওয়াজে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল। সমস্ত শরীর কান্নার হিড়িকে কাঁপতে লাগলো ওর। ঘুমেছিল বলে এত বড় শাস্তি দিল। কে জানতো চোখের পাতায় ঘুমের যুদ্ধটা হানা দিবে। মেহিনুর যদি জানতো মাহাতিম ওকে না জানিয়ে চলে যাবে, তাহলে মেহিনুর ঘুমাতোই না। সারা রাত যেই মানুষটার হাতে টেনে ঘুমালো, তার বিদায়কালে একটা বারও দেখা মিলল না। দেখা হলো না তার হাসি মাখা মুখটা। পেছন থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল বৃদ্ধ সিরাজ। তিনি মাহাতিমকে বিদায় জানিয়ে মাত্র রান্নাঘরের দিকে পা বাড়িয়েছিল। ওই মুহূর্তে অপ্রকৃতিস্থ অবস্থায় মেহিনুরকে দেখে কিছুটা অবাক হয় সে। পরক্ষণে যখন আসল ব্যাপারটা ধরতে পারে, ততক্ষণে গাড়িটা ছেড়ে দিয়েছে। মেহিনুরকে সদর দরজার সামনে ওভাবে ফুপিয়ে কাঁদতে দেখে প্রচণ্ড উদাস হয়ে গেছে সিরাজ। নিজের বয়সটা যদি আগের মতো ক্ষমতা বলে থাকতো, তাহলে সাইকেলের প্যাডেল হাঁকিয়ে থামাতে যেতই গাড়িটা। খোলা দরজার বাইরে এক পলকের জন্য দৃষ্টি দিল সিরাজ। হেডকোয়ার্টারের থেকে আসা বিশেষ গাড়িটা দৃষ্টিসীমার মধ্যে নেই। নির্দিষ্ট গন্তব্যের দিকে গাড়িটা চলে গিয়েছে। এক বুক হতাশা নিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়ল বৃদ্ধ। মেহিনুরকে অসহায়ভাবে কাঁদতে দেখে তার মনটা আরো ঘুমিয়ে যাচ্ছে। নিরুপায় সিরাজ মন শক্ত করে পুনরায় কাজের দিকে রওনা দেওয়ার জন্য পা বাড়িয়ে যেতে নিল, কিন্তু হুট করে কি যেন ভেবে সদর দরজার বাইরে দৃষ্টি দিল। অমনি বৃদ্ধ প্রচণ্ড উত্তেজিত হয়ে সুর গলিয়ে ফেলল। থরথর করে কাঁপতে থাকা হাতটা মেহিনুরকে ডাকার জন্য উঠালো, কিন্তু বৃদ্ধ একটুও কথা বলতে পারল না। বিস্ময়ের ঘরে
মুখে হাত চাপা দিল বৃদ্ধ। একবার কান্নারত মেহিনুরের দিকে তাকালো, আরেকবার বাইরে তাকালো নির্বাক দৃষ্টি দিয়ে। বাড়ির বাইরে থাকা সৌভিক, মার্জা, নীতি, প্রীতিরা চরম আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকে ফেলেছে। মার্জা কৌতূহল দমাতে না পেরে সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই কি অবস্থা, গাড়ি যে ফিরে আসছে। মার্জার কথা শেষ না হতেই সাদা গাড়িটা ইউটার্ন স্টাইলে ঘুরে এলো। নীতিসহ সবার মনে কৌতূহল জাগিয়ে তুমুল স্পিডে ভেতরে ঢুকতে থাকলো গাড়িটা। সবার সামনে দিয়ে ধুলো উড়াতে উড়াতে ড্রাইভারের বিশেষ দক্ষতায় গাড়িটা সদর দরজার কাছে গিয়ে একদম সিঁড়ি ঘেঁষে থামলো। কয়েক সেকেন্ডের ভিতরে যে দাপুটে খেলা চলল, সেই খেলা দেখে বোকার মতো তাকিয়ে আছে সবাই। যে মেহিনুর ক্ষত বিক্ষত মন নিয়ে কাঁদছিল, সে এখন সদ্য থামা গাড়িটার দিকে সম্পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা রঙের গাড়িটা নতুনের মতো চকচক করছে, চকচক করছে গাড়ির প্রতিটি কাচের জানালা। ভেতরে যে ব্যক্তি বসে আছে তাকে বন্ধ জানালার জন্য দেখা যাচ্ছে না। গাড়িটার দিকে অবাকের দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। সবার মধ্যে আকাশ সমেত কৌতূহল কাজ করছে। মাহাদি বাদে সবাই তখন নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করছে। মার্জা কপাল কুঁচকে সদ্য স্থির হওয়া গাড়িটার দিকে এগিয়ে গেল। মার্জাকে দেখতে পেয়ে জানালার কাছে একটু যেন নামলো। কৌতূহলী মেহিনুর দূর থেকে দুজনের দিকে তাকিয়ে আছে। ফাঁক হওয়া জানালার মধ্যে দিয়ে কি ধরনের কথাবার্তা হচ্ছে কেউ জানে না। মিনিট দুয়েক কথা বলার পর মার্জা যেন স্বাভাবিক হলো। তার কৌতূহলী মুখটা যেন সব প্রশ্নের জবাব পেয়ে শান্ত হয়ে গিয়েছে। মার্জা কিছু খোলাখুলি না বলে সৌভিকদের ইশারা দিয়ে ভেতরে যেতে বলল। সৌভিকরা আরো আশ্চর্য হয়ে গেল, কিন্তু মার্জার অমান্য করলো না কেউই। বিষয়টা প্রথম প্রথম কেউই বুঝতে পারেনি কেউ, কিন্তু নীতি যখন ছোট্ট একটা ইঙ্গিত বুঝালো, তখন সবার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায়। মেহিনুরের পাশ দিয়ে যাওয়ার সময় সবাই যেন মিচকি মিচকি হাসছে। মেহিনুর ওদের হাসির কারণটা তখনও ধরতে পারেনি। হতবাক মেহিনুর অবুঝের মতো তাকিয়ে তাকিয়ে সবার যাওয়া দেখছিল। এরই মধ্যে ধড়াস করে খুলে গেল দরজা। অন্যমনস্ক মেহিনুর দরজা খোলার প্রবল আওয়াজে মৃদু ভঙ্গিতে শিউরে উঠল। তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে গাড়িটার দিকে দৃষ্টি দিল। সঙ্গে সঙ্গে দেখতে পেল গাড়ির সামনের সিট থেকে অদ্ভুত পোশাকের লোক বেরিয়েছে। লোকটাকে ড্রাইভার বলা বললেও তার পোশাক আশাক মোটেও স্বাভাবিক ড্রাইভারের মতো না। মেহিনুর বড় বড় চোখ তুলে ড্রাইভারকে দেখতে লাগলো। তখন মেহিনুর মনে করতে লাগলো সেই ছোটবেলার স্মৃতিগুলো। গ্রামে একবার সেনাবাহিনীর কর্মকর্তারা সরকারি কাজে এসেছিল। তাদের পরনে ছিল অদ্ভুত রঙের পোশাক। সেই পোশাকটা দেখার পর বাচ্চা মেহিনুর দাদা ভাইয়ের হাত ঝাঁকি দিয়ে প্রশ্ন করেছিল, লোকগুলো কারা? প্রত্যুত্তরে হান্নান শেখ মুচকি হাসি দিয়েছিল। নাতনির ছোট ছোট আঙ্গুলগুলো আদরে আগলে ধরে বলেছিলেন, দাদু ভাই, ওরা সেনাবাহিনীর মানুষ, ওরা দেশের জন্য কাজ করে। দাদা ভাইয়ের মুখ থেকে অমর উত্তর শুনে অবুঝ মেহিনুর আবার তাদের দিকে তাকায়। তাদের প্রত্যেকের কাছে থাকা বিশাল বিশাল বন্দুকগুলো দেখতে পেয়ে ভীষণ ভয় পায়। সেই বন্দুক দিয়ে প্রচুর মানুষ মারা যায়, এমন ঘটনা দাদার মুখ থেকে শুনেছিল মেহিনুর। সেই থেকে তাদের দেখলে ভীরুতা কাজ করে ওর। মনে হয় তাদের কাছে গেলেই বন্দুক ঠুকে মেরে ফেলবে। আজ একই পোশাকের মানুষ দেখে মেহিনুরের পুরনো ভয়টা মনের উঠোনে ঘুরপাক খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে হাতুড়ির মতো ধূপধুকানিটা। মেহিনুরকে কাচুমাচু করতে দেখে ড্রাইভার একটু অপ্রস্তুত হলো ঠিকই, কিন্তু অফিসারের বউকে সম্মান দেখানোর উদ্দেশ্যে মাথাটা নিচু করে সালাম ঠুকলো। ড্রাইভারকে ওরকম অবস্থায় দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না মেহিনুর। এদিকে যে কুচির অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে, সেদিকেও যেন বিন্দুমাত্র খেয়াল নেই ওর। ড্রাইভার নিজের কাজ সমাপ্ত করে সোজা বাড়ির অন্য দিকটায় চলে যেতে লাগলো। এমন ভঙ্গিতে যেতে লাগলো যেন আগে যথা আজ্ঞা পেয়ে গেছে ড্রাইভার। পাখির কিচিরমিচির ডাক ছাড়া দ্বিতীয় কোনো শব্দ ছিল না তখন। পরিবেশটা সোনালি রোদের আলোয় ঝলমল করছিল খুব। সোনালি আলোটা কাচের জানালা তির্যকভাবে পড়তেই মেহিনুরের চোখ ধাঁধিয়ে উঠল। তৎক্ষণাৎ চোখ দুটো ছোট ছোট করে আধবোঝা করে ফেলল মেহিনুর। চট করে ডান হাতটা চোখের উপর রেখে তির্যক আলোটা আড়াল করার চেষ্টা করলো। চোখের উপর ছায়া পেতেই চোখ দুটো খুলল মেহিনুর।
আঙ্গুলের প্রতিটি ফাঁক দিয়ে দৃষ্টি চলে গেল গাড়ির চকচকে জানালায়। কাজটা ধীরগতিতে নিচে নামছে এখন। যতই নিচের দিকে নামছে ততই বেড়ে যাচ্ছে বুকের ধরপড় ধরপড় অবস্থা। মেহিনুর নিজের সবটুকু চাহনি দিয়ে জানালার ভেতর স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। চোখের সামনে ওই মানুষটার মুখ যত পরিদৃষ্ট হচ্ছে ততই বাঁ হাতে মুঠোয় ধরা কুচিগুলো ভয়ঙ্করভাবে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। বিস্ময় বড় হচ্ছে চোখের চক্ষু তারা, নির্বাক হচ্ছে মুখের ভাবভঙ্গি। জেল দিয়ে সেট করা চুলগুলো আজ অন্যান্য দিনের তুলনায় স্মার্টলি ব্রাশ করা। গাল দুটোর অবস্থা ক্লিন শেপ দেখা যাচ্ছে। চোখে ব্রাউন স্ট্যান্ডার্ডের সানগ্লাস লাগানো তার। মুখে কোনো হাসি নেই। সজাগ চাহনিটা আজ চশমার জন্য দেখা যাচ্ছে না। মুখটা কেমন শক্ত কঠোর করে রেখেছে। দেহভঙ্গিতে প্রকাশ পাচ্ছে আলাদা গাম্ভীর্য মূর্তি, যা ছিল না কোনোভাবে। ব্রাউন গ্লাসটার ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিটা সোজা মেহিনুরের দিকে পড়ল এবার। মেহিনুর সেকেন্ডের ভেতর থতমত খেয়ে চোখ নামিয়ে ফেলল। জোরে একটা ঢোক গেল, লম্বা একটা নিঃশ্বাস নিল, আবারও হতবিম্বল চাহনি নিয়ে মাহাতিমের দিকে তাকালো। মেহিনুরের হাঁসফাঁস অবস্থা দেখে গম্ভীর মুখে ধীরে ধীরে কিরণ ফোটার মতো হাসির ঝলকে উঠল মাহাতিম। মুচকি হাসিতে হেসে দিলে মাথাটা ডানে বামে হালকাভাবে নাড়াতে লাগলো সে। খট করে দরজাটা খুলে বাইরে পা রাখলো মাহাতিম। সিট থেকে বাইরে বেরোতেই হা করে চোয়াল ঝুলল মেহিনুরের। আশ্চর্য দৃষ্টিতে মাহাতিমের দিকে চোখ বোলাতেই চশমার দুই ডাট ধরে সানগ্লাস খুলল মাহাতিম। মেহিনুরের দিকে এগিয়ে আসতেই হাতটা পিছনে ঘোরালো সে। সিটের দিকে হাতটা তাক করে চালান দিল চশমাটা। অমনি চশমাটা গদিতে বাড়ি খেয়ে একটু দূরে ছিটকে পড়ল। মেহিনুর ক্ষণকালের জন্য মাহাতিমের পিছনে থাকা চশমাটার দিকে নজর দিয়ে তাকালো। এদিকে মাহাতিমের তীক্ষ্ণ দৃষ্টি মেহিনুরের উপর পর্যবেক্ষণ চালাচ্ছে। বিদায় না দেওয়ার জন্য অবস্থা কেমন খারাপ হয়েছে সেটাই দেখতে পেয়ে বাঁকা হাসছে মাহাতিম। নাকের মাথাটা রক্তিম দেখে ঠোঁটের হাসিটা বেড়ে গেছে ওর। চোখের অবস্থা কতটা নাজেহাল হয়েছে সেটা আর বলার প্রয়োজন রাখে না। মাহাতিম ডানে বামে একবার চোখ ঘুরালো। আশেপাশে কোনো কাকপক্ষীও নেই সেটার হিসেবে বুঝে ভালোভাবে আশ্বস্ত হলো। মেহিনুর উজবুক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহিনুরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো মাহাতিম। চোখের পলকে দু হাত এগিয়ে মেহিনুরের খুলে আসা চুলগুলো খোপা পাকাতে থাকলো। কুচি ধরা হাতটা বৈদ্যুতিক শক খাওয়ার মতো ঝট করে ছেড়ে দিল মেহিনুর। কুচিগুলো একের পর এক পড়ে গিয়ে পায়ের কাছে জড়ো হয়ে গেল। খোপা পাকা থাকা মাহাতিম খানিকটা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকালো। কুচিগুলো যে ওর জন্যই নষ্ট হয়ে গিয়েছে সেটা বুঝতে পেরে খিলখিল করে হেসে উঠল মাহাতিম। হাসিটুকু ঠোঁটে রেখে মেহিনুরের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাচ্ছ? কাল রাতের মতো আবারও তোমাকে স্পর্শ করি? মেহিনুর উত্তর দিল না কোনো। চোখের সামনে শুভ্র পোশাকের ব্যক্তি দেখে হৃদযন্ত্র বেকায়দায় ধকধক করছে ওর। গলা শুকিয়ে কাঠ ফাটা মাঠের মতো খা খা করছে যেন। বুকটায় যে হারে ধকধক ছন্দের তাল উঠেছে, প্রচণ্ড উৎকণ্ঠায় হাঁসফাঁস করতে করতে পিছিয়ে যাচ্ছে মেহিনুর। কাল রাতেও যে মানুষটা স্বাভাবিক ব্যক্তির মতো শুয়েছিল, যার হাতটা টেনে নিজের অবুঝ মনকে শক্ত করেছিল, আজ তাকে অন্য বেশে দেখে তালগোল পাকিয়ে ফেলছে মেহিনুর। বলিষ্ঠ দেহে আষ্টি পৃষ্টি ঢেকে আছে সাদা টান টান পোশাক। সাদা শার্টের নিচে ঢেকে আছে গত রাতের প্রশস্ত বুকের জায়গাটা। সাধারণ প্যান্টের বদলে আজ দেখা যাচ্ছে সাদা রঙের প্যান্ট। কোমরের বেলটাও যেন অদ্ভুত রকমের আজ। ইন করা শার্টটা সুকৌশলে বেল্ট দিয়ে আটকে রেখেছে মানুষটা। বুকের ডান পকেটে লেগে আছে বিভিন্ন ধরনের ব্যাজ। সেই ব্যাজ যে এক একটা দুর্ধর্ষ অর্জনের চিহ্ন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। প্রতিটি ব্যাজের দিকে একবার একবার করে চোখ বুলালো মেহিনুর। শরীরের রক্ত যেন টকবক করে ছুটে যাচ্ছে তার। হৃৎপিণ্ডের দ্রুত ক্রিয়ার বিবশ লাগছে নিজেকে। মেহিনুরকে অবসন্ন দেখে বিষয়টা ধরতে পারে মাহাতিম। তৎক্ষণাৎ আর দেরি না করে হাতটা খাবলে ধরে ওর। যতটা দূরে গিয়েছিল মেহিনুর, সেটা ধুলোর মতো ঘুচিয়ে দিয়ে কাছাকাছি আনলো তাকে। ফর্সা চিবুকটা ডান হাতে ছুঁয়ে মুখটা নিচে নামালো মাহাতিম।
ঠোঁট দুটো এগিয়ে মেহিনুরের কপালে গাঢ় চুমু দিতে গিয়ে থেমে গেল। মেহিনুর তীব্র উৎকণ্ঠায় ক্ষণিকের জন্য শ্বাস আটকে রেখেছিল। সেই ক্ষণিকের মুহূর্ত যখন আর সম্পূর্ণ হলো না, তখন বাধ্য হয়ে চোখ খুলল মেহিনুর। সাথে সাথে মাহাতিমের মুখটার দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখা গেল না। যতবার জোরে জোরে দম নিচ্ছে, ততই নাসাপথে সুগন্ধ পারফিউমের সুবাস প্রবেশ করছে। নিজেকে অন্য ভুবনে আবিষ্কার করতেই হঠাৎ যেন কানে শান্ত সুরটা ভেসে এলো। তুমি কি একা থাকতে পারবে মেহিনুর? রাতে যে আমি থাকবো না, কিভাবে থাকবে? কাল রাতে একটু আশা করিনি। বিশ্বাস করো, তোমার পেটে আমার হাত ছিল, মানে তুমি আমার হাত টেনে ঘুমিয়েছো। তুমি আমাকে কতখানি বিশ্বাস করো এবার বুঝতে পেরেছো? তুমি তো নীরবেই তোমার সবটুকু বিশ্বাস আমায় দিয়ে দিয়েছো। এখন কি থাকতে পারবে? কোনো উত্তর নেই মেহিনুরের। বুক ফুলিয়ে জোরে দম নিতেই নিজের ঠোঁটটা উপরের ঠোঁট দিয়ে আবদ্ধ করলো সে। একবার মাহাতিমের প্রশ্নসূচক দৃষ্টির দিকে তাকালো, এরপর দৃষ্টি ঘোরালো মাহাতিমের বুকের বাঁ পাশটার দিকে। সেখানে সূর্যের আলোতে চকচক করছে কালো সোনালির আয়তাটার নেমপ্লেটটা। নেমপ্লেটের প্রতিটি অক্ষর নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে পড়তে লাগলো মেহিনুর। এম আনসারি ইংরেজিতে বর্ণমালায় লেখা চারকোনা নেমপ্লেটের উপর থেকে দৃষ্টি সরালো মেহিনুর। এদিকে মাহাতিম নীরবে নিজের হাত দুটো নামিয়ে ফেলল। মেহিনুর বাকহীন ভঙ্গিতে তাকিয়েছিল। মাহাতিমের প্রতি বিন্দুমাত্র বিশেষ অভিব্যক্তি প্রকাশ না করে ঝাপসা চোখে তাকালো সে। রাগে ক্ষোভে অভিমান তীব্র আক্ষেপে বলতে লাগলো, আপনার আসল পরিচয়টা আগে জানলে আমি হয়তো কোনোদিন আপনাকে চাইতাম না, কোনোদিন চাইতাম না। আপনি চলে যান, আপনি এক্ষুনি চলে যান। আপনাকে চাই না, চলে যান। অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো বলতে হু হু করে কেঁদে উঠল মেহিনুর। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে মাহাতিম। বাক্য ফুরিয়ে শব্দ হারিয়ে মূঢ় হয়ে গেছে সে। হতবাক নির্বাক অবস্থাটা না কাটাতেই বাঁ হাতের কবজিটায় টিকটিক করা ঘড়ির দিকে সময় পরখ করলো। এখনো হাতে যতটুকু সময় আছে সেটা ওর জন্য যথেষ্ট সময় নয়। ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা প্রবল। তবুও হাতে নাতে রিস্কটা নিয়ে ধাম করে গাড়ির দরজাটা পা দিয়ে আটকালো মাহাতিমের পরিবর্তিত রূপ দেখে বিচলিত হলো মেহিনুর। ভাববার সময় না পেতে ডান কবজিটা চোখের পলকে মাহাতিমের হাতের বলয়ে চলে গেল। মাহাতিম বেপরোয়াভাবে কোলে তুলল মেহিনুরকে। আশেপাশে দৃষ্টি না দিয়ে গ্যারেজটার দিকে হনহন করে এগিয়ে গেল। এদিকে দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাচ্ছে মাহাতিমের ভাই বোন ও বন্ধুর দল। দুপাশে সদর দরজার চিপায় লুকিয়ে লুকিয়ে দুজনের অবস্থা দেখছিল ওরা। মিয়া বিবি মিলে কি সিনসিনানি দেখার সেটার জন্য উন্মুখ হয়েছিল। অথচ মাহাতিমের অমন যাওয়ার দেখে সবকটা হতাশ হলো। মাহাতিম কি টের পেল নাকি এখন সেটা নিয়েই চিন্তা হচ্ছে। যদি মাহাতিম সত্যি সত্যি টের পেয়ে যায়, তাহলে একটারও গায়ে চামড়া থাকবে না। ছাল তুলে খাল বানিয়ে সেখানে কুমির চাষ করবে মাহাতিম। ভয়ে সবার বুকটা দুরু দুরু করছে। নীতি ওদের সঙ্গ দেওয়ার জন্য এখন নিজের বুদ্ধিতার উপর লজ্জাবোধ করছে। যদি মাহাতিম নীতিকে ধরে ফেলে, তাহলে কানটা ছিঁড়ে কোথায় ভাসিয়ে দিবে কে জানে। দরজার দুধারের চিপা থেকে শবগুলো বেরোলো তখন। সবার মুখের উপর ভয়ের ছায়া নেমে এসেছে। মুখগুলো কালো হয়ে ভয়ের আশঙ্কায় উসখুস করছে। সিয়াম ছি ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বলল, তোরা কি নাস্তার সময় আমার পানিতে কিছু মিশাইছিলি? আমি কি নেশা করছি? লা হাওলা, এইটা কি করলাম? এখন যদি মাহাতিম ধইরা ফেলে, আমার মান ইজ্জত কই থাকবো? কি মুখ নিয়ে ওর সামনে বন্ধু পরিচয় দেবো? শালার পুতে তো আমারে লাইথিয়া শেষ করব। সিয়ামের কথা শেষ না হতেই রাগেশ্বরে সৌভিক বলল, আমি বারবার তোদের না করেছিলাম, বারবার বলেছিলাম এমন শয়তানি করিস না। ওরা জামাই বউ, ওদের প্রাইভেসিটি অ্যাটলিস্ট ছেড়ে দে। তোরা কি ভুলেও আমার কথা শুনছিলি? এখন ভয় পাস কিসের জন্য? সৌভিকের কথায় চটে উঠল তৌফ। সাথে সাথে সৌভিকের পিঠে দুম করে এক ঘা বসিয়ে ছাড়লো। সৌভিক চোখ রাঙ্গানি দিয়ে তাকালে টকবক রাগটা আরো দুদফা দেখলো তৌফ। তখনই তৌফের কাজে বাধা দিয়ে হায় হায় কণ্ঠে বলল সিয়াম, আরে ভাই থাম তোরা, প্লিজ এমন করিস না। আপাতত থাম, আগে দেখ মাহাতিম গ্যারেজে ঢুকছে নাকি। ওর ভাবসাব তো মনে হইল ভাবিরে গলা টিপা ধরবো।
সিয়ামের কথা শেষ করতে দেরি অমনি পিছন থেকে শক্ত কণ্ঠ ভেসে এলো। সবাই একযোগে সেদিকে তাকালে তখনই মাহাদিকে দেখতে পেল। মাহাদির হাতে মার্জার অ্যান্ড্রয়েড ফোনটা দেখে সবাই শুরু দৃষ্টিতে তাকালো। মাহাদি চুপচাপ হেঁটে আসতে আসতে ফোনটা 3/4 প্যান্টের ডান পকেটে পড়ল। সিয়ামের ভীত মুখটার দিকে স্বাভাবিক দৃষ্টিতে বলতে লাগলো, তোমরা যে এক একটা বোকা এটা নিয়ে সন্দেহ নেই। দরজাটার চিপায় না লুকিয়ে জানালার পাশেই লুকাতে পারতে। ভাইয়া তোমাদের দেখেনি বুঝছো? ভাইয়া অ্যাটেনশন এখন আমার বউয়ের দিকে। আমার বউ যে বিদায় না দিতে পেরে কেঁদেছিল সেটার জন্য ভাইয়া এসেছে। এখন হাতপাট গুটিয়ে নিজেদের রুমে যাও, তাদের বিরক্ত করো না। মুরব্বির মতো বয়ান দিয়ে আবার ফোনটা বের করলো। পাবজির গেমটা বের করে সেটা স্টার্ট করতে করতে রুমে চলে গেল মাহাদি। নিজেদের বোকামির ধরনটা সামান্য একটু পুচকে ছেলে ধরিয়ে দিচ্ছে। এ যে লজ্জার ব্যাপার কি হয়? সবাই নিজেদের দিকে চাওয়াচাওয়ি করলো। নিজেদের গাধাবির অবস্থা দেখে তখন সবাই একসাথে নিঃশ্বাস ছাড়লো। মাহাতিমের রাগ দেখে সবাই মনে মনে চিন্তায় ভুগে আছে। নীতি অসহায় দৃষ্টিতে মুখ তুলে সবার দিকে চোখ বুলাতে বুলাতে বলল, কি বিপদ হলো এটা? কেন হলো? ভাইয়ার এই মুহূর্তে রেগে যাওয়াটা শুভ লক্ষণ নয়। আমরা যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটাই কেন হলো? যদি মেহিনুর রজনী মামির ভাগ্নির ব্যাপারে জেনে যায় তখন কি হবে? আর কত ঝামেলা হবে রে ভাই। কেউ কি এ ব্যাপারে ভেবেছ? আমরাও তো থাকছি না, তোমরাও চলে যাচ্ছ। মেহিনুর তো একটুও শান্তি পাবে না সৌভিক ভাই। আমি আর ভাবতে পারছি না সামনে কি হবে। কেউ তো বলো, টেনশনে আর থাকা যাচ্ছে না।